ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছাড়লেও দোসররা এখনো প্রশাসনে রয়ে গেছে, জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ বিষয়ে আলোচনা করতে ফেনী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার। আপনাদের দুজনকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই চলে যাচ্ছি শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের কাছে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, স্বৈরাচার পতনের ১০০ দিন হতে চললো, এই ১০০ দিনকে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আর স্বৈরাচার পতনের ১০০ দিনের আজকে মূল্যায়ন করবার জন্য খুব যথেষ্ট পরিমাণ সময় হিসেবে আমি দেখছি না। কারণ একটি যে সরকারটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটির অন্য যে কোনো স্বাভাবিক প্রক্রিয়ার সরকার নয়। সুতরাং এর যে রাজনৈতিক লক্ষ্য, যে গণ অভ্যুত্থানের যে লক্ষ্য, যে রাষ্ট্রকে বদলে দেওয়ার যে লক্ষ্য এবং রাষ্ট্র সংস্কারের যে গণদাবি উত্থাপিত হয়েছে, সেই সব কাজ করবার পাশাপাশি তার দৈনন্দিন যে রাষ্ট্র বা পরিচালনার কাজগুলো তাকে করতে হচ্ছে। সেক্ষেত্রে আমি যে কথাটি বলতে চাইবো সেটি হচ্ছে যে আজকে যে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের যে যে সমস্ত শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, বিকলাঙ্গ হয়েছেন, তাদের চিকিৎসা নিয়ে যেই আলোচনাগুলো আমরা দেখছি বা হচ্ছে, এটি অত্যন্ত আমাদের জন্য কষ্টদায়ক মনে হয়েছে। এবং আজকে সরকারের এই বিষয়ে দৃষ্টি দেওয়ার ক্ষেত্রে ওনারা খুব দারিদ্রতার পরিচয় দিয়েছেন বলে আমার মনে হয়। কারণ এই বিষয়ে প্রথম কাজ ছিল এই গণঅভ্যুত্থানের এই অংশীজনদের যেই দুরবস্থা আজকে আমরা দেখছি সেটি বিষয়ে মনোযোগী হওয়া, সে বিষয়ে যথেষ্ট পরিমাণ মনোযোগী হতে পারেন নাই। আরেকটি বিষয় যেটি হচ্ছে যে কমিশন গুলা গঠন করা হয়েছে, যে রাষ্ট্র সংস্কার থেকে শুরু করে সংবিধান সংস্কার থেকে শুরু করে বিভিন্ন কমিশন যে গঠন করা হয়েছে, সেই কমিশন গুলা কাজ করবার ক্ষেত্রে যে গতি থাকবার কথা, যতটা আরো অ্যাগ্রেসিভলি কাজ করবার কথা, আমাদের মনে হচ্ছে সেই জায়গায় কিছুটা ঘাটতি হচ্ছে। এবং তার কারণে যে অংশীজন যারা আছেন এই রাজনৈতিক ব্যবস্থাপনায়, তাদের ভেতরে এবং অন্তর্বর্তীকালীন সরকার, এই দুইয়ের মধ্যে কোথাও কোথাও আস্থা অনাস্থার জায়গা তৈরি হচ্ছে, যেটি মূল যে অভ্যুত্থানের যে চেতনা, যে একটি নতুন রাষ্ট্র যন্ত্র তৈরি করবার যে চেতনা, একটি বৈষম্যহীন সমাজ তৈরি করবার যে চেতনা, সেটার সাথে মাহিন কিছুটা সরকার সাংঘর্ষিক। আছেন, যদি মাহিন সরকারের কাছে একটু যেতে চাই, যে আপনার কাছে এই ছাত্র জনতার অভ্যুত্থানের ১০০ দিনের সফলতা এবং ব্যর্থতা কি কি? আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহিন সরকার বলছিলাম। আমি মনে করি এই ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের প্রেক্ষিতে যে গঠিত সরকার, সেই গঠিত সরকারের অবশ্যই সমালোচনার জায়গাগুলো আছে, এবং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই সমালোচনাগুলো গঠনমূলক পর্যায় থেকে আমরা করতে চাই। কারণ আমরা মনে করি জাতীয় যে নিরাপত্তা এবং আমাদের জাতীয় ঐক্য, সেই জাতীয় ঐক্যের স্বার্থে আমাদের আসলে এই সরকারকে পুরোপুরি ব্যর্থ হতে দেওয়ার মতো অবস্থায় আমরা নেই। আমরা চাই এই সরকার যেন তার কাজকে সঠিকভাবে এগিয়ে নিতে পারে এবং বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারে। সেজন্য আমরা সরকারকে একই সাথে সমালোচনার জায়গায় রাখি এবং সরকারকে যে প্রয়োজনীয় সহায়তা, সেটিও আমরা করার জন্য প্রস্তুত। এই সরকারের যে চ্যালেঞ্জগুলো ছিল সাফল্য ব্যর্থতা মূল্যায়নের আগে, সেই চ্যালেঞ্জগুলো আমাদের বোঝা দরকার। এই সরকার যখন ক্ষমতায় আসে তখন কিন্তু বাংলাদেশের পুলিশ অকার্যকর ছিল, বাংলাদেশের প্রশাসন অকার্যকর ছিল। এই বিষয়টি মাথায় রেখে আমাদের কিন্তু এই সরকারকে মূল্যায়ন করতে হবে। এবং আমরা দেখেছি 2 দিন আগে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, সেটি হলো আহতরা কিন্তু রাস্তা আটকে দিয়েছে, কারণ তারা সুচিকিৎসা পাচ্ছিল না এই দাবিতে। আমরা এই সরকারকে বারবার প্রথম থেকে স্বপনের কাছে যদি আরো একবার যেতে চাই, আপনি কিছুক্ষণ আগেই যেমনটি আসলে বলছিলেন, মূল্যায়নের কথা বলছিলেন, পাশাপাশি কিছুটা ব্যর্থতার কথাও উল্লেখ করছিলেন। যে লক্ষ্য নিয়ে আসলে ছাত্র জনতার অভ্যুত্থান, সেই লক্ষ্য কতটা পূরণ হয়েছে বলে আপনি মনে করেন? আমাকে বলছেন? জি জি, আপনাকে বলছি।
না, লক্ষ্য পূরণ হয়েছে বলবার আমি শুরুতে বলেছি, সে মূল্যায়ন করবার জায়গা তো এখনো সময় আসেনি। একটি সরকার যে প্রক্রিয়ায় এসছে এবং যেই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মধ্যে 15টি বছর আমরা কাটিয়েছি, সেই সমস্ত যন্ত্রগুলো সাথে নিয়ে এই সরকারকে কাজ করতে হচ্ছে। সুতরাং এই সরকারকে তার অভ্যন্তরে অনেক অনেক বিষয়গুলো মোকাবেলা করতে হচ্ছে, যার মধ্যে মোকাবেলা করার মধ্য দিয়ে তাকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমি মনে করছি যে সরকারের সফল হওয়ার কোনো বিকল্প নাই, এবং বাংলাদেশকে নতুন জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই অন্তর্বর্তী সরকারের উপরে এদেশের জনগণ যে আস্থা রাখবার চেষ্টা করেছে বা এখনো আস্থা রাখছে বলে আমি মনে করি, এবং সেই জায়গায় সরকার সফল হবেন। এবং সফল হওয়ার মধ্য দিয়ে এই গণ অভ্যুত্থানের যে চেতনা, যে লাখো বা মানুষের, কোটি মানুষের যে চিৎকার, যে নতুন একটি রাষ্ট্র বিনির্মাণ করবার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা সফল হবে সেই প্রত্যাশা করতে চাই। এবং যে কথাটা আমাদের ছাত্র সমন্বয়ক বলেন, একই সাথে সরকারের দৈনন্দিন আজকে জনসন্তুষ্টির যে বিষয়গুলো আছে, দ্রব্যমূল্য থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করি, সেই বিষয়গুলো সহ যে সমস্ত বিষয়ে সাধারণ মানুষকে টাচ করে প্রতিনিয়ত, সেই বিষয়গুলোকে মনোযোগী হওয়ার বিষয় আছে। একটা জিনিস মনে রাখবেন, জনগণের পেটে ক্ষুধা থাকলে, জনগণ অসহায়ত্ব থাকলে বা তার নিরাপত্তাহীনতা যখন বেড়ে যায়, তখন কিন্তু তার কাছে নতুন রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন, যে তাত্ত্বিক আলোচনা অথবা রাষ্ট্র সংস্কারের যে আলোচনা, সেগুলো গৌণ হয়ে যাবে। আসলে আমরা সন্তুষ্টি এটি কাজ চাইবো। করে না। মাহিন সরকারের কাছে আরো একবার যেতে চাই, তার কাছে প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে অভ্যুত্থান পরবর্তী যেই সংস্কার কাজ হয়েছে, সেই সংস্কার সহ নানা কাজে আপনারা আসলে কতটুকু সন্তুষ্ট? দেখুন, আমাদের কিন্তু পুরোপুরি সন্তুষ্ট নেই, এবং আমরা কিন্তু বিভিন্ন সময়ে আমাদের দাবির প্রেক্ষিতে আমরা বিভিন্ন সময় রাস্তায় নেমেছি এবং আমরা দাবি করেছি, এবং পুরোপুরি সন্তুষ্ট হওয়ার মতো অবস্থাতেও এই সরকার নেই আমার মনে হয়। কারণ আমাদের যে আলটিমেট লক্ষ্য ছিল, যখন আমাদের এই গণ অভ্যুত্থান চলে, তখন কিন্তু আমাদের লক্ষ্য ছিল একটি বিপ্লবী সরকার। কিন্তু তারপর যখন দেখলাম যে আসলে বিপ্লবী সরকার আসলে সম্ভব হচ্ছে না, বা রাজনৈতিক ঐক্যমত্য হয়তো তখন এই বিপ্লবী সরকারের জন্য কতটুকু ছিল, সেটিও একটি বিষয়। আবার রাজনৈতিক যে রূপরেখা, বিপ্লবী সরকার গঠনের জন্য পূর্ব থেকে একটি রূপরেখা দেওয়া প্রয়োজন সুস্পষ্টভাবে, সেটিও হয়তো ছিল না। কিন্তু আমাদের যে জাতীয় সরকার তারপর প্রস্তাবিত ছিল, সেই জাতীয় সরকারে কিন্তু রাজনৈতিক ঐক্যমত্য পৌঁছানো সম্ভব হয়নি। তো তারই প্রেক্ষিতে এই সরকারকে কিন্তু আসলে অনেক বেশি সমস্যা সংকুল অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যেই কারণে এখনো কিন্তু জন অসন্তোষ রয়েছে। এবং আমরা যদি দ্রব্যমূল্যের ক্ষেত্রে বলি, সেখানে একটি অসন্তোষ রয়েছে। আহত এবং নিহতদের পরিবারের পুনর্বাসন, সেক্ষেত্রেও অসন্তোষ রয়েছে। কিন্তু আমার মনে হয় যারা উপদেষ্টা আছে, তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে। কারণ যেহেতু যারা আমলা আছে, সেই আমলা বিগত ফ্যাসিস্ট সরকারে কিন্তু ধাপে ধাপে প্রমোশন পেয়ে আমলা হয়েছে, তাদেরকে এক ঝটকায় কিন্তু বাতিল করে নতুন আমলা আনার সুযোগ নেই। অন্তত আপনাকে আমলা তৈরি করতে হলে কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। তো সবকিছু মিলিয়ে সচিবালয়ের দিকে তাকালেও আপনারা দেখতে পাবেন সেখানে কিন্তু নতুন পুরাতন যে একটি দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব চলছে। তো সবকিছু মিলিয়ে অগ্রগতি বা প্রাপ্তির জায়গা আছে কিছুটা, কিন্তু ওভারঅল যদি আমরা রিভিউ করি, পুরোপুরি সন্তোষজনক নয়। তবে আমরা মনে করি সরকার দ্রুতই তার এই অবস্থা কাটিয়ে উঠবে এবং দ্রুত ওভারকাম করে আমাদের যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন, সেটিতে মনোযোগ দিতে পারবো আমরা। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।